একটু দেখো, অলরেডি আমরা যেটা করতেছিলাম বিল্ডিং ফিনিশেস এন্ড বিল্ডিং সার্ভিসেস। বিল্ডিং ফিনিশের ভিতর আমরা মোটামুটি দেখে এসেছিলাম যে আমাদের আফটার একটা কনস্ট্রাকশন স্ট্রাকচার আমরা কি টাইপের ফিনিশ দিতে পারি। লাইক প্লাস্টারিং করতে পারি, পেইন্টিং করতে পারি, বার্নিশ করতে পারি। এছাড়া আরো অনেক কিছু কিন্তু করতে পারি, হোয়াইট ওয়াশও কিন্তু করতে পারি। আর বিল্ডিং সার্ভিসের ভিতর আমরা বলেছিলাম যে আমাদের কমফোর্টেবলের জন্য আমরা দেখা যাচ্ছে যে একটা স্ট্রাকচারে থাকার ক্ষেত্রে আমরা কিছু হিট ইনসুলেটিং পারপাস ইউজ করে থাকি, অথবা সাউন্ড কন্ট্রোলিং পারপাসটা মেনটেন করতে পারি। তো সেটাকে আমরা বলতেছি হলো বিল্ডিং সার্ভিসেস। এখন বিল্ডিং সার্ভিসের ভিতর আমরা দেখবো যে আমরা সাউন্ডটাকে কিভাবে কন্ট্রোল করতে পারি, এন্ড সেই সিমিলার ওয়েতে হিটটাকে কিভাবে কন্ট্রোল করতে পারি। তাহলে ফার্স্ট এটা দেখো, সাউন্ড ইনসুলেশন। এখন সাউন্ড ইনসুলেশনটা তুমি মেইনলি যেটা করতে চাচ্ছ, যে আমাদের যে কোনো স্ট্রাকচারের ক্ষেত্রে, লাইক একটা হসপিটালের যেই মানে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার ক্ষেত্রে তোমার ফার্স্ট মেইন অবজেক্টিভ থাকবে হলো আমাদের সারাউন্ডিং যাতে সাউন্ড প্রুফ থাকে। ফুল সাউন্ড প্রুফ কিন্তু তুমি কোনো একটা সিটিকে করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা বিল্ডিংটাকে হলো সাউন্ড প্রুফ করার ট্রাই করি। এন্ড বিল্ডিংটাকে সাউন্ড প্রুফ করার জন্য তোমার বিভিন্ন টাইপের ম্যাটেরিয়াল আমরা ইউজ করি। যে ম্যাটেরিয়াল গুলা দেখা যাচ্ছে যে আমাদের আউটার যে সোর্স আছে, সেই সোর্স থেকে তোমার হিটটাকে কিন্তু ট্রান্সমিট করে দিবে, অথবা রিফ্লেক্ট করে দিবে, এন্ড অথবা রিডিউস করে দিবে। তো রিফ্লেক্ট করে দিলে দেখা যাচ্ছে যে তোমার সাউন্ডটার ভিতরে ইনসার্ট করতে পারতেছে না, অথবা রিডিউস করে দিলে দেখা যাচ্ছে যে আমাদের সাউন্ডের যে ইন্টেন্সিটিটা আছে, লাইক কত হর্স পাওয়ারে যে আমাদের সাউন্ডটা আসতেছে, সেটা কিন্তু কিছুটা অপটিমাইজেশন হবে। তোমাদের একটা আমি একটু ফিগার দেখাই, একটু ওয়েট করো। আচ্ছা, এখানে এই ফিগারটা দেখো, আমাদের এখানে হলো একটা সারফেস আছে, এন্ড কোন একটা সারফেসটা যদি আমাদের সাউন্ড প্রুফ হয়ে থাকে, এন্ড আউটার সোর্স থেকে আমাদের সাউন্ডের যে রে গুলা আসবে, সেগুলো হয়তো রিফ্লেক্ট হয়ে যেতে পারে। আবার এখানে যদি আমি কোনো সারফেসে যদি অন্য টাইপের কোনো ম্যাটেরিয়াল অথবা সাউন্ড প্রুফিং কোনো ম্যাটেরিয়াল যদি আমি ইউজ করি, তাহলে অনেক সময় দেখা যাচ্ছে ওই সাউন্ড রেজটা আমাদের কিছুটা অ্যাবজর্ব হয়ে যেতে পারে। অ্যাবজর্ব কিছুটা হচ্ছে এবং বাকিটা কিন্তু রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। এখন তোমার কিছুটা অ্যাবজর্ব হচ্ছে, কিছুটা রিফ্লেক্ট হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমাদের যেই ইন্টেন্সিটিটা আসতেছে, সেটা কিন্তু তুমি সারাউন্ডিংস এ আর পাচ্ছ না, তাহলে আমাদের সাউন্ড ইন্টেন্সিটিটা কমে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে, হ্যাঁ বলো। ম্যাম, আমাদের বি2 এর তো ম্যাম পেইন্ট থেকে পড়ানোর কথা ছিল। আমাদের তো পেইন্ট আর হচ্ছে ভার্নিশ এগুলো পড়ানো হয়নি। আচ্ছা, আমি এটা পরে দেখতেছি, তাহলে একটু আমি শেষ করি, লাস্টের দিকে আমি একবার থ্রো করে দেবো। আচ্ছা। আর আচ্ছা, একটু ওয়েট করো তো তাহলে। আচ্ছা, আর সেকেন্ড থার্ড যেটা আমরা বলতেছিলাম সেটা হলো ডিফিউশন। ডিফিউশন দ্বারা বোঝাচ্ছে আমার সারফেসটাই আমি এমন টাইপের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করতেছি যেটা কিছুটা করাগেটেড শেপে থাকবে। তো করাগেটেড শেপে থাকলে দেখা যাচ্ছে আমাদের সাউন্ড রেজটা এসে পড়তেছে, এন্ড এটা হলো চারিদিকে হলো রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। তার মানে হলো আউটার দিকে সে ছড়িয়ে দিচ্ছে, এন্ড আলটিমেটলি কিন্তু সে কিছুটা অ্যাবজর্বও করতেছে না, পুরাটা কিন্তু ছড়িয়ে দিচ্ছে, রিফ্লেক্ট করে বাইরের দিকে চলে যাচ্ছে। তো এই কয়েক টাইপের মেথডে আমরা দেখা যাচ্ছে যে যে কোনো একটা স্ট্রাকচারকে সাউন্ড প্রুফ করতে পারি, অথবা সাউন্ড কন্ট্রোলটা কিন্তু করে থাকতে পারি। তাহলে তোমাদের এইখানে কয়েকটা মেথড বলেছে, যে মেথডে হলো আমরা সাউন্ড কন্ট্রোল অথবা সাউন্ড ইনসুলেশন মেথড হিসেবে ইউজ করতে পারি। লাইক ড্যাম্পিং, আমরা ড্যাম্প প্রুফ টাইপের ম্যাটেরিয়াল ইউজ করতে পারি। অ্যাবজর্পশন তো অলরেডি দেখলাম, যে কিছু অ্যাবজর্ব হয়ে যাবে, আবার কিছুটা হলে রিফ্লেক্ট হয়ে যাবে। আর রিফ্লেকশনে ফুল রিফ্লেক্ট হবে। আর ডিফিউশনে দেখা যাচ্ছে আমাদের পুরা আউটার একদম সার্কুলেট ওয়েতে হলো সেটা রিফ্লেক্ট হয়ে যাবে। তো এই কয়েকটা মেথডের মাধ্যমে আমরা যে কোনো একটা বিল্ডিং সার্ভিসিং করতে পারি, যে সার্ভিসিং এর মাধ্যমে হলো আমাদের সাউন্ড ইনসুলেশন হচ্ছে, আর সাউন্ড প্রুফিং হচ্ছে, আর অ্যাকোস্টিক ইনসুলেশন হচ্ছে। অ্যাকোস্টিক ইনসুলেশনটা আমাদের যে ক্ষেত্রে লাগে,
সেটা হলো লাইক আমি যদি চিন্তা করে থাকি অডিটোরিয়ামের ক্ষেত্রে আমাদের অ্যাকোস্টিক ইনসুলেশনটা লাগে। এছাড়া দেখা যাচ্ছে অপেরা সিস্টেম অথবা বিভিন্ন টাইপের কনসার্ট করার জন্য আমাদের যে স্টেডিয়াম গুলা লাগবে, ইনডোর স্টেডিয়াম টাইপের, ওই ক্ষেত্রে আমরা অ্যাকোস্টিক কন্ট্রোলটা কিন্তু করতে পারি, লাইক গ্যালারি গুলাতে। এটা হলো আমাদের বিল্ডিং সার্ভিসটা গেল। আর এখানে জাস্ট কয়েকটা কি পয়েন্ট দেওয়া আছে, এটা জাস্ট তোমরা একবার রিডিং দিলেই বুঝতে পারবা যে লাইক আমাদের সোর্স থেকে যদি ডিস্টেন্সটা চেঞ্জ হয় রিসিভারের, তাহলে আমাদের সাউন্ডের ইন্টেন্সিটিটা কিন্তু বাড়ে না কমে, বলো বলো তো? ডিস্টেন্স যদি বাড়ে তাহলে ইন্টেন্সিটি বাড়ে না কমে সাউন্ডের সোর্স থেকে? ম্যাম একটু কমবে। কমে যায়। করতে হবে কিন্তু, হ্যাঁ, ইন্টেন্সিটি কমে যাবে। তো এই কথাগুলা লেখা আছে। আর এছাড়া আমরা দেখা যাচ্ছে মেকানিক্যাল ওয়েতে আর আমরা মডার্ন ওয়েতে, টেকনোলজিক্যাল ওয়েতে এই মেথড গুলা ইউজ করতে পারি। আর পরে যে সার্ভিসিংটা আসতেছে সেটা হলো থার্মাল ইনসুলেশন। এটা থার্মাল দ্বারাই বোঝাতে হলো তোমার হিট কন্ট্রোল করবে অথবা হিটটা রিডিউস করতেছে। কিভাবে রিডিউস করতেছে দেখো, আমাদের হিটটা দেখা যাচ্ছে ট্রান্সফার হয় বিটুইন অবজেক্ট, আর যেই অবজেক্টটা হলো আমাদের থার্মাল ইন কন্টাক্টে থাকে। লাইক একটা উড তোমার যতটুকু হিট ট্রান্সফার করতে পারবে, একটা স্টিল কি সেম লেভেলে হিট ট্রান্সফার করতে পারবে, নাকি কোনটাতে বেশি হবে বলো তো? হিট ট্রান্সফারিং প্রসেসটা কোনটাতে বেশি থাকে, উড অর স্টিলের ভিতর? স্টিলে বেশি থাকবে। স্টিলে আমাদের খুব বেশি ফাস্ট হলে হিট ট্রান্সফার হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, বিভিন্ন টাইপের থার্মাল ইনসুলেটর ইউজ করতে পারি। এখন থার্মাল ইনসুলেটর কিন্তু আমাদের দেশে সব জায়গাতে সব বিল্ডিং এ কিন্তু আমরা ইউজ করি না। যে সকল কান্ট্রি অথবা রিজিয়নে দেখা যাচ্ছে যে অনেক বেশি গরম, বাইরের টেম্পারেচার লাইক 50-60 ডিগ্রি, এখন ওই টেম্পারেচারটা যদি ডাইরেক্ট তোমার রুমের ভিতর থাকে তাহলে কিন্তু সার্ভাইভ করা টাফ। তো সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে রুম টেম্পারেচার মেনটেন করার জন্য আমরা থার্মাল ইনসুলেটর কিন্তু ইউজ করতে পারি। এন্ড এটা মেইনলি অ্যাচিভ করে থাকে আমরা ইঞ্জিনিয়ারিং মেথডে, লাইক আমরা ডিফারেন্ট শেপের বিল্ডিং করতে পারি আর ম্যাটেরিয়াল ইউজ করতে পারি। এন্ড শেপের উপর বেসিসেও দেখা যাচ্ছে যে আমাদের হিট ট্রান্সফারিং মেথডটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। এন্ড এই যে যে মেথড গুলো আছে এখানে একটু দেখলে বুঝতে পারবা, এই ফিগারটাতে দেখো, এই যে আমার রুফটা আছে যে আমরা একদম স্টিলের কোঠা অথবা যে কোনো বিল্ডিং এর টপ ফ্লোরে কিন্তু অনেক বেশি হিট জেনারেট হয়, অথবা হিটিং যে টেম্পারেচারটা সেটা অনেক বেশি থাকে কিন্তু। তো সেই ক্ষেত্রে আমরা ফলস সিলিং ইউজ করতে পারি অথবা হিট ইনসুলেটিং ম্যাটেরিয়াল, এই যে এখানে লেখাই আছে দেখো, আমরা হিট ইনসুলেটিং ম্যাটেরিয়াল ইউজ করতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের টেম্পারেচারটা কিছুটা কন্ট্রোল হচ্ছে অথবা অপটিমাইজ হচ্ছে। আর এছাড়াও দেখা যাচ্ছে আমাদের যে রুফটা আছে, রুফের উপরে আমরা আবার কিছু শীট প্রোভাইড করি, সেটা কিনা করাগেটেড শীট, লাইক দেখবা যে শীট টাইপের। এবং এই শীট গুলা কিন্তু তোমার হিটটাকে অথবা ডাইরেক্ট হিট রেডিয়েশন যাতে ভিতরে ইনসার্ট না করে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রোভাইড করি এই যে করাগেটেড শীট, মানে ঢেউটিন টাইপের কিছুটা। এবং এটা কিন্তু থার্মাল ইনসুলেটর ম্যাটেরিয়াল দিয়ে তৈরি কিন্তু, ঠিক আছে? এই সবগুলা কিন্তু আমাদের বিল্ডিং সার্ভিসের ভিতর পড়তেছে। কারণ হলো এটা নর্মাল পারপাসে আমরা ইউজ করি না, আমাদের স্পেসিফিক যখন পারপাস প্রয়োজন পড়তেছে তখন আমরা করি। এন্ড এখানে তোমাকে ইম্পর্টেন্স দেওয়া আছে যে আমরা কেন করতে পারি এটা। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ইউনিফর্ম দেখা যায় আমি বাইরের টেম্পারেচার ভিতরের টেম্পারেচার যদি কন্ট্রোল করতে চাই, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা এয়ার কুলার অথবা এসি ইউজ করে থাকি, তাহলে একটা সার্টেন কিন্তু এক্সপেন্স বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি তুমি বিল্ডিংটাই ওভাবে থার্মাল ইনসুলেটিং ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করো, তাহলে আমাদের কিছুটা কিন্তু এক্সপেন্স কমে যাচ্ছে, মিনিমালও হতে পারে কিন্তু, ঠিক আছে?
তারপর আমাদের এনার্জি এফিসিয়েন্সি হচ্ছে লাইক হলো তুমি যদি এসি ইউজ করো, কুলার ইউজ করো, সেখানে এনার্জি লস হতে পারে। বাট ফুল বিল্ডিংটা যদি কন্ট্রোল করতে পারো একদম মেকানিক্যাল ওয়ে আর ইঞ্জিনিয়ারিং ওয়েতে, তাহলে আমাদের এনার্জি এফিসিয়েন্সি কিন্তু মেইনটেইন হবে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের বিল্ডিং সার্ভিসিং, যে আমরা দেখতে পেলাম যে টেম্পারেচার এন্ড সাউন্ডটা কিভাবে কন্ট্রোল করা যায়, এটুকু। মানে খুবই ইজি দুইটা টপিক। আমরা কি ম্যাটেরিয়াল ইউজ করতে পারি প্রসেসে, জাস্ট ঠিক কয়েকটা মেথড আছে, এন্ড মেথডের ফিগারটা এই ফিগার তিনটা দেখলে বুঝতে পারবা কিভাবে ডিসক্রাইব করা লাগবে। আর কেন আমরা করি সেটা হলো এই প্যারাগুলাতে লেখা আছে, যেটা আমি তোমাদের অলরেডি বাংলাতে বললাম। আচ্ছা, এরপরে যেটা আসতেছে সেটা হলো হাউস প্লাম্বিং। তোমরা থার্ড ইয়ারে গেলে পড়বা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ, যে প্লাম্বিং সিস্টেম সম্পর্কে তোমাদের একটা বাস্ট আইডিয়া হবে। এখন তুমি একটা বিল্ডিং এ যখন থাকবা, তোমার যে শুধু সার্ভিস প্রোভাইড করতে হবে, ফিনিশেস প্রোভাইড করতে হবে সেরকম না, হিউম্যান বিইং যাতে সার্ভাইভ করতে পারে সেটার জন্য কিন্তু তোমার কিছু ফ্যাসিলিটিস প্রোভাইড করতে হবে। লাইক হলো তোমার ওয়াটার সার্কুলেশন অথবা ওয়াটার সাপ্লাই যাতে থাকে, এন্ড গ্যাস সাপ্লাই যাতে থাকে, সেটা তোমাকে ইনশিওর করতে হবে। এখন এই যে যে তুমি যে ওয়াটার সাপ্লাই এবং গ্যাস সাপ্লাই যে দিবা, এটা কিভাবে দিবা বলো তো? কেউ একজন বলো। হাতে করে নিয়ে যেয়ে দিবা? through pipes. কিভাবে প্রোভাইড করবা বলো? পাইপের থ্রু। হ্যাঁ, পাইপের মাধ্যমে অথবা কন্ডুইটের মাধ্যমে তোমার প্রোভাইড করতে হবে। লাইক আমাদের যে কোনো কন্ডুইটের মাধ্যমে আমরা হয় ইলেকট্রিসিটি অথবা ওয়াটার সাপ্লাই করে থাকি। তাহলে এই যে যে টোটাল ইন্টার যে সিস্টেমটা আছে সেটা একটা বিল্ডিং এ যে আমরা প্রোভাইড করে থাকি, এটাকেই বলা হচ্ছে যে প্লাম্বিং সিস্টেম আর হাউস প্লাম্বিং। তো তুমি যখন একটা বিল্ডিং কনস্ট্রাকশন করবা, দেখবা যে অনেকগুলা কিন্তু কন্ডুইট একসাথে অ্যাটাচ করে দিয়ে দেওয়া থাকে। আর ইলেকট্রিসিটির কন্ডুইট তো অলরেডি কাস্টিং এর সময় আমরা একসাথে করে দিই, পাইপ গুলা বসাই দিই। কিন্তু এই যে এইটুকু এই প্লাম্বিং গুলো কেন প্রোভাইড করা হয়, যাতে কিনা আমাদের ওয়াটার সাপ্লাই দিতে পারে আর ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে পারে। এখন আমাদের ওয়াটার যে সাপ্লাইটা দিয়ে দিচ্ছে, এটা কি সবসময় কি ফ্রেশ ওয়াটারই সাপ্লাই দেয় হাউস প্লাম্বিং সিস্টেমে বলো তো? ম্যাম ডার্টি ওয়াটারও মানে ইউজড ওয়াটারও এটা হ্যাঁ, তার মানে আমাদের এমন সিস্টেম থাকতে হবে, একটা সিস্টেমের ভিতর দিয়ে হলো তুমি ফ্রেশ ওয়াটার পাবা, এন্ড আরেকটা সিস্টেমের ভিতর দিয়ে হলো তোমার যে ওয়াটারটা তুমি কনজিউম করলা অথবা যেটা ইউজ করলা, সেটা হলো তোমার ডিসপোজ আকারে বের হয়ে আসবে। তাহলে এখানে দেখো আমাদের এই মেথডের মাধ্যমে হলো ফ্রেশ ওয়াটারটা হলো তোমাকে সাপ্লাই দিবে আর ডিসপোজ করবে হলো ওয়েস্ট ওয়াটার ফ্রম বিলিং। তাহলে এই টোটাল ইন্টার সিস্টেমটাকে আমরা বলে থাকি হলো প্লাম্বিং। এখানে হয়তো তোমরা একটা ফিগার দেখবা, একটু ওয়েট করো, এই যে দেখো। আচ্ছা, এখানে ফুল ফিগারটা তোমরা দেখতে পাচ্ছ না? এখানে দেখতে পাচ্ছ যে আমাদের ওয়াশরুমে আছে, আবার কিচেন আছে, বেসিন থেকে আমাদের কিছু কন্ডুইট হলো ওয়াটার সাপ্লাই করে নিয়ে যাচ্ছে একটা বড়। এই টোটাল সিস্টেমটাকে আমরা বলে থাকি হলো প্লাম্বিং সিস্টেম। এটা এখানে ড্রেনেজ সিস্টেম লিখছে, আর এটার সাথে আরো আরেকটা সিস্টেম কানেক্টেড থাকতে পারে, লাইক আমাদের গ্যাস সাপ্লাইও থাকতে পারে। কিন্তু এটা কেন ড্রেনেজ সিস্টেম আমরা একটু পরে বলবো। তাহলে প্লাম্বিং সিস্টেমটা কিন্তু টোটাল একটা সিস্টেম, যেই সিস্টেমের ভিতর হলো তোমার আমাদের ফ্রেশ ওয়াটারও সাপ্লাই দিবে, এন্ড হলো ওয়েস্ট ওয়াটারও ডিসপোজ করে নিয়ে আসবে। এন্ড প্লাম্বিং সিস্টেমের অবজেক্টিভটা কি সেটা একটু দেখো। আমাদের সাফিসিয়েন্ট অ্যামাউন্টের ওয়াটার সাপ্লাই দিতে পারবে টু সার্ভ ইচ ফিক্সচার। এখন কোশ্চেন আসতেছে, হোয়াট ইজ ফিক্সচার? ফিক্সচার কি কেউ জানো বলো তো? কারো আইডিয়া আছে ফিক্সচার? ম্যাম ট্যাব এগুলো ইউজ করা যে ওগুলোর কথা হ্যাঁ, বলছি। আমাদের ওয়াশরুমে যে এক্সেসরিজ গুলো আছে, লাইক ট্যাপ থাকতে পারে, তারপরে হলো টাব যেগুলো আছে, তারপরে
আরো ওয়াশরুমের সাথে রিলেটেড আরো যে এক্সেসরিজ গুলো আছে এই সবগুলাকে একসাথে আমরা বলি হলো ফিক্সচার। ঠিক আছে? তো তোমার একটা ফিক্সচারে কতটুকু অ্যামাউন্টের ওয়াটার লাগবে, লাইক এই যে যে ওয়াশরুমটাতে দেখলা, এই ওয়াশরুমটা দেখো, এই ওয়াশরুমে তুমি কতটুকু ওয়াটার তোমার ডিসপোজ হয়ে বের হয়ে আসতে পারে সেটার জন্য কি অবভিয়াসলি আমাদের একটা সার্টেন অ্যামাউন্টের ডায়ামিটারের পাইপ তোমার এখানে প্রোভাইড করতে হবে। এখন পাইপের ডায়ামিটার যদি ছোট হয়ে যায় তাহলে এই ফ্লোটা কি নিতে পারবে সে, বলো তো? তখন কিন্তু বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা ব্যাক ওয়াশের একটা সম্ভাবনা থাকে, অথবা ব্যাক ফ্লোর একটা সম্ভাবনা থাকে। আমাদের কোন পিকচারের ভিতর দিয়ে কতটুকু অ্যামাউন্ট অফ ওয়াটার যেতে পারবে সেটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। এরপরে দেখো আমাদের এই যে অলরেডি বললাম যাতে ব্যাক ফ্লো না হয়, কোনো অপরচুনিটি যাতে না থাকে সেটা আমরা ইনশিওর করতে পারি প্লাম্বিং সিস্টেমের মাধ্যমে। তাহলে প্লাম্বিং সিস্টেমে দেখা যাচ্ছে আমাদের অনেকগুলা কন্ডুইট থাকে, এবং প্রতিটা কন্ডুইট কিন্তু এক একটা জয়েন্টের মাধ্যমে থাকে। এখন একটা পাইপ তো তুমি একদম দেখা যাচ্ছে 100-200 ফিট পর্যন্ত দিতে পারবা না, আমরা জয়েন্ট দিব। এখন জয়েন্টটা কিভাবে দিব, কি টাইপের জয়েন্ট দিব, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। এখন জয়েন্ট যদি ঠিক মতো না দাও অনেক সময় কিন্তু ব্যাকফ্লো হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এটা আমাদের প্লাম্বিং সিস্টেমটা যদি আমরা ঠিক মতো করি তাহলে অপরচুনিটিটা থাকবে না। এরপরে দেখো আমাদের ওয়েস্ট ওয়াটার যেটা আছে সেটা হাইজিনিক ওয়েতে যাতে ডিসপোজ হয়, এটার জন্য কিন্তু প্লাম্বিং সিস্টেমটা আমাদের দরকার। কারণ প্রিভিয়াস এয়ারে দেখবা যে গ্রামের বাড়িগুলোতে আমাদের কিন্তু প্লাম্বিং সিস্টেম ভালো ছিল না, তাহলে সেক্ষেত্রে কি হতো, আমাদের ল্যাট্রিন অথবা ওয়াশরুমের যে ওয়েস্ট গুলা ছিল সেটা কিন্তু ডাইরেক্ট যে আমাদের রিভার অথবা পন্ডের যে ওয়াটার গুলো আছে সেগুলোর সাথে মিক্স হয়ে যেত। আলটিমেটলি আমাদের হাইজেনিক্যালি অথবা হাইজিনটা মেনটেইন হতো না। প্লাম্বিং সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা হাইজিনটা মেনটেন করতে পারি, যেখানে আমাদের ওয়েস্টটা ডিসপোজ হচ্ছে ইউনিফর্মলি। তো এই কয়েকটা পারপাজের জন্য আমাদের প্লাম্বিং সিস্টেমটা যে কোনো আমাদের স্ট্রাকচারে প্রয়োজন। এখন দেখো প্লাম্বিং সিস্টেমের ভিতর কি পড়তেছে, আমাদের পাইপ, পাইপ আর কন্ডুইট অলরেডি জানি, ট্যাপ জানো, ভালভ জানো, স্টপ কক্স, এটা কি আইডিয়া আছে কারো? স্টপ কক্স দেখছো? পিকচার তো অলরেডি বললাম যে আমাদের ওয়াশরুমে যে এক্সেসরিজ গুলো আছে লাইক ঝর্ণা, তারপরে হলো শাওয়ারের যে এক্সেসরিজ গুলা, আর ওয়াটার ট্যাঙ্ক তো বুঝতেই পারতেছো। টপ কক্স দেখছো? ম্যাম ছাদে থাকে। হ্যাঁ, এটা কিন্তু ছাদে থাকে এই যে। আচ্ছা, তোমার রোলটা কত একটু বলো তো? ম্যাম রিয়াদ 100। রিয়াড 100, ওকে। আচ্ছা, আমি তোমাদের একটু ফিগারটাই দেখাই টপ কক্স এর। ওয়েট করো তোমরা। এই যে দেখো, এই ফিগার, এই যে এই টাইপের বাল্ব টাইপের, এটা এগুলা দেখবা যে আমাদের ছাদে অথবা রুফে যে ট্যাঙ্ক গুলা থাকে ওই ট্যাঙ্ক গুলার সাথে কি কিছু পাইপ অথবা কন্ডুইট কিন্তু কানেক্টেড থাকে, তো এইগুলাকে বলা হয় হলো স্টপ কক। এটা আবার বাল্ব সিস্টেমেও থাকতে পারে, আবার প্যাচ সিস্টেমেও থাকতে পারে। সো প্যাচ যে সিস্টেমটাতে থাকে সেটাকে আমরা বলি থাকি হলো স্টপ কক, আর উপরে এইগুলোটাকে বাল্ব থাকে। তো এটা একদম থ্রেড থাকে, এই থ্রেডটাকে আমরা যদি প্যাচ টাকে ঘুরাই তাহলে অন অফ কিন্তু আমরা করতে পারি, এবং এই সাইড দিয়ে এই সাইড দিয়ে কিন্তু আমাদের কিছু কন্ডুইট কিন্তু কানেক্টেড থাকে। ঠিক আছে? তো আমরা অন করে দিলে দেখা যাচ্ছে যে পানিটা ফ্লো হচ্ছে। তো এটা হলো আমাদের কম্পোনেন্ট। এখন এই যে যে কম্পোনেন্ট গুলা আছে, তোমার কম্পোনেন্ট গুলা কি জয়েন্ট দেওয়া লাগবে, লাইক হলো একটু যদি দেখো এই ফিগারটাতে দেখো, এই যে যে একটা পাইপ, অথবা এই ফিগারটা দেখো, এই যে যে একটা পাইপ, এই পাইপের সাথে কি তুমি আমাদের প্লাম্বিং সিস্টেমের কম্পোনেন্ট গুলা জয়েন্ট দিবা। এখন জয়েন্টটা কি 90 তে দিবা, নাকি এই যে এই ফিগারটা দেখো, এই যে এটা একটা কন্ডুইট, এটা একটা কন্ডুইট, মাঝখানে কিন্তু তোমার একটা কম্পোনেন্ট প্লাম্বিং এর। এখন জয়েন্টটা তুমি কিভাবে দিতে চাচ্ছ সেটাও ডিপেন্ড করে। এন্ড এই জয়েন্টে দেখা যাচ্ছে আমরা ডিফারেন্ট টাইপস এর জয়েন্ট ইউজ করতে পারি, লাইক এলবো করতে পারি, ইউ ট্র্যাপ করতে পারি, কাপলিং করতে পারি, টি করতে পারি, ক্যাপ করতে পারি।
এই নামগুলা একটু মনে রাখবা, অনেক সময় তোমাদের কোশ্চেন করা হয় যে প্লাম্বিং এ কি কি জয়েন্ট ইউজ করা হয়। এলবোতে নাম দেখেই বুঝতে পারতেছো একটা এলবো শেপের হবে। আর ইউ ট্রাপ এটা কোথায় ইউজ করা হয় বলো তো? এটা সবাই মোটামুটি দেখছো। ম্যাম টয়লেটে। হ্যাঁ, আমাদের কোমোড গুলা অথবা ওয়াশরুম যেগুলাতে আছে দেখবা যে ইউ ট্রাপ ইউজ করা হয়। অ্যান্ড ইউ ট্রাপ আমরা ওয়াশরুমে ইউজ করার রিজনটা এটাই যে এটাতে যাতে কোনো ব্যাক ফ্লো না হয়। আমরা যদি এই এলবো জয়েন্টটা দিতাম ওয়াশরুমে, তাহলে দেখা যাচ্ছে আমাদের ব্যাক ফ্লো হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। তো দ্যাটস আমরা ওয়াশরুমে কখনোই কিন্তু এলবো জয়েন্ট দিব না, আমরা কিন্তু ইউ ট্র্যাপ জয়েন্ট দিব। এরপরে দেখো কাপলিং, এই যে একটা আমাদের জয়েন্ট থাকে, এটা একটা জয়েন্ট, দুইটা একসাথে আমরা কাপলিং আকারে দিয়ে দিতে পারি। আর টি জয়েন্টে দেখো আমাদের এই যে এরকম শেপের টি শেপের একটা থাকতেছে, এই পাশ দিয়ে একটা কন্ডুইট কানেক্টেড থাকে, এই পাশে একটা থাকে, এই পাশে একটা থাকে, এরকম টি শেপের অনেকগুলো কন্ডুইট কানেক্টেড থাকে। অলরেডি আমরা ফিগারটা কিন্তু দেখেছি, ঠিক আছে? এই টাইপের জয়েন্ট আমরা করতে পারি। আর এটা ক্যাপ হলো অনেক সময় দেখা যাচ্ছে নাট হিসেবে, এই যে এগুলোকে বলা হয় থ্রেড। এটা তোমরা মেকানিক্সে করছো, থ্রেড বলা হয়। তো এগুলো অনেক সময় ক্যাপ আকারে আমরা নলের গায়ে অথবা ট্যাপের গায়ে আমরা লাগাই দিতে পারি কিন্তু। এগুলা হলো মোটামুটি আমাদের প্লাম্বিং এর টাইপ অফ জয়েন্ট আমরা দেখতে পেলাম, যে দুইটা কন্ডুইট আমরা কিভাবে কানেক্ট করতে পারি। এখন এই যে প্লাম্বিং সিস্টেমে অলরেডি কিন্তু বললাম যে আমাদের দুইটা টাইপের ওয়াটার কিন্তু কালেক্ট মানে ক্যারি হবে, কালেক্ট না ক্যারি হবে। একটা ফ্রেশ ওয়াটার ক্যারি হবে আর একটা ওয়েস্ট ওয়াটার ক্যারি হবে। যেটা ফ্রেশ ওয়াটার ক্যারি করবে সেটাকে আমরা বলে থাকি ওয়াটার সাপ্লাই প্লাম্বিং, আর যেটা ওয়েস্ট ওয়াটার ক্যারি করবে সেটাকে আমরা বলে থাকি হলো ড্রেনেজ প্লাম্বিং আর ড্রেনেজ সিস্টেম। ঠিক আছে? তাহলে এটা একটু খেয়াল রেখো। ফ্রেশ ওয়াটারটাকে আমরা বলবো যে ওয়াটার সাপ্লাই প্লাম্বিং, আর ওয়েস্ট ওয়াটার যেটা আমাদের কিচেন, ওয়াশরুম, শাওয়ার থেকে যেটা আসতেছে সেটাকে বলবো ড্রেনেজ প্লাম্বিং। এন্ড ওয়াটার সাপ্লাই প্লাম্বিং এটা দুইটা মেথড আছে, লাইক ডাইরেক্ট সিস্টেম হতে পারে, ইনডাইরেক্ট সিস্টেম হতে পারে। আমরা এখন আমরা এখন ফ্রেশ ওয়াটার ম্যাম আপনার মাইক মিউট করুন। সরি, আমরা যেটা বলতেছিলাম যে ওয়াটার সাপ্লাই প্লাম্বিং, দ্যাট মিন্স আমরা ফ্রেশ ওয়াটার ক্যারি করে নিয়ে আসতেছি। এন্ড ফ্রেশ ওয়াটার আমরা দুইটা প্রসেসের মাধ্যমে ক্যারি করে নিয়ে আসতে পারি, একটা ডাইরেক্ট সিস্টেম আর একটা ইনডাইরেক্ট সিস্টেম। এখন ডাইরেক্ট সিস্টেম দ্বারা কি বোঝাচ্ছে, কেউ একজন বলো তো? ম্যাম কোনো ট্যাঙ্ক থাকবে না, ডাইরেক্টলি সাপ্লাই থেকে ইয়ে করা হবে। এক্স্যাক্টলি, দ্যাট মিন্স আমাদের যে এই ধরে নাও যে তোমার একটা বিল্ডিং, এখন এই বিল্ডিং এ তুমি যখন ওয়াটার সাপ্লাইটা দিবা, ঠিক আছে, অনেকগুলা ফ্লোর আছে, আমি জাস্ট ফ্লোর গুলো আগে ড্র করি। এখন এই বিল্ডিং এর প্রতিটা ফ্লোরে যদি তুমি ওয়াটার সাপ্লাই দিতে চাও, এটা যদি ডাইরেক্ট আমাদের একটা সোর্স থেকে তো ওয়াটারটা কালেক্ট করে দেন সাপ্লাই দিতে হবে। তো তুমি যদি ডাইরেক্ট সোর্স থেকে প্রতিটা ফ্লোরে ইন্ডিভিজুয়ালি দাও, তখন এটাকে আমরা বলবো হলো ডাইরেক্ট সিস্টেম। আর ইনডাইরেক্ট সিস্টেম হলো আমি সোর্স থেকে ডাইরেক্ট দিব না, সোর্স হলো অনেকগুলা কন্ডুইট কানেক্ট করে দেন হলো এরকম ভাবে নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে হলো আমার ওয়াটারটাকে সাপ্লাই করে দিবে, তখন সেটা হয়ে যাচ্ছে হলো ইনডাইরেক্ট সিস্টেম। তাহলে ডাইরেক্ট সিস্টেমে দেখো কি হচ্ছে, আমাদের এই যে আমাদের যে মেইন সোর্স যেটা আছে সেটা বিল্ডিং হলো ডাইরেক্টলি দিবে ওয়াটার সাপ্লাইটা এবং প্রতিটা ফ্লোরে, ঠিক আছে? এখন প্রতিটা ফ্লোরে তোমার যদি ওয়াটার সাপ্লাই দিতে যায় তাহলে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে প্রেসার কিন্তু তার
থাকতে হবে, কারণ দেখো এই সাফিসিয়েন্ট অ্যামাউন্টে প্রেসার যদি না থাকে তাহলে ওয়াটার কিন্তু ফ্লো হবে না। আর ওয়াটার ফ্লো না হলে আমাদের কন্ডিউটের ভিতর দিয়ে পানি যাবে না। আলটিমেটলি তুমি পানির ল্যাকে অথবা পানির ঘাটতি যেটা হয়, পানির ডিমান্ডে ফিল করবা কিন্তু। এটা ডাইরেক্ট সিস্টেম। আর ইনডাইরেক্ট সিস্টেমেরও আবার দুইটা ক্যাটাগরি আছে, লাইক আপ ফিড, ডাউন ফিড। এখন আপ ফিডটা যেটা বোঝাচ্ছে যে আমাদের ওয়াটারটা সাপ্লাই হবে সাফিসিয়েন্ট প্রেসারের মাধ্যমে, বাট একটা মেশিনের থ্রোতে কিন্তু। ঠিক আছে? তাহলে তোমার একটা মেশিন থাকবে, সেই মেশিনটা তুমি যখন অপারেট করবা অথবা জেনারেট করবা, তাহলে দেখা যাচ্ছে একটা প্রেসার জেনারেট হবে এবং সেই প্রেসারের মাধ্যমে আমাদের ওয়াটারটা ফ্লো হয়ে প্রতিটা ফ্লোরে ফ্লোরে যাবে। আর ডাউন ফিডে দেখা যাচ্ছে যে আমাদের একটা ওভারহেড স্টোরেজ ট্যাঙ্ক থাকে। তার মানে তোমার দেখা যাচ্ছে যে নিচে একটা স্টোরেজ ট্যাঙ্ক থাকবে। সেই স্টোরেজ ট্যাঙ্ক থেকে হলো আমাদের গ্র্যাভিটেশনাল ফ্লোর মাধ্যমে আমাদের ওয়াটারটা হলো প্রতিটা স্টোরিতে ওয়াটারটা সাপ্লাই দিয়ে থাকবে। ঠিক আছে? তাহলে এখন আমাকে বলো তো, আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং এ আমরা কোন মেথডের মাধ্যমে ওয়াটারটা সাপ্লাই দিয়ে থাকি? ডাউন Indirect. ডাউন ফিডের মাধ্যমে কিন্তু। ডাউন ফিডে কি থাকে, আমাদের দেখবা যে রুফে অথবা একদম ছাদে দেখবা যে একটা ওভারহেড স্টোরেজ ট্যাঙ্ক থাকে। সেই স্টোরেজ ট্যাঙ্কের সাথে আমরা বিভিন্ন কন্ডুইট কানেক্ট করে দিই। এই যে এখানে এরকম দেখবা যে একটা পাম্প থাকে অথবা একটা ট্যাঙ্ক থাকে, এবং এই ট্যাঙ্ক হলো প্রতিটা এরকম টাইপের দেখবা যে পাইপের মাধ্যমে কানেক্টেড থাকবে। এবং আলটিমেটলি এটা কিন্তু গ্রাভিটেশনাল ফ্লোর মাধ্যমে পড়তেছে, কোনো প্রকারের এক্সট্রা ম্যানুয়াল কোনো আমার প্রেসারের প্রয়োজন কিন্তু পড়তেছে না। ঠিক আছে? আর এখানে দেখা যাচ্ছে আপফিডে হলো আমাদের এখানে একটা মেশিন থাকবে। এই মেশিনের মাধ্যমে তোমার হলো উপরের দিকে পানিটা ফিট করে নিয়ে যাবে, মেকানিক্যাল একটা প্রসেসের মাধ্যমে। আচ্ছা, এখন আমাকে বলো যে এই ডাইরেক্ট সিস্টেম আর ইনডাইরেক্ট সিস্টেমের ভিতর আমরা কেন রেসিডেন্সিয়াল বিল্ডিং এ ডাইরেক্ট সিস্টেমটা আমরা কেন ইউজ করি না, সেটা একটু বলো তো কেউ একজন। আমাদের ওয়াসা থেকে যে ওয়াটার সাপ্লাই আসে সেটার প্রেসার বেশি পাওয়া যায় না, সো আলটিমেটলি আমরা ইনডিরেক্ট সিস্টেমটা ইউজ করি যেন ওয়াটারটাকে আমরা ওখানে এক্স্যাক্টলি তোমার, রিজার্ভ করে দেন আমরা পাম্প দিয়ে ইউজ করি। হ্যাঁ তোমার প্রতিটা বিল্ডিং এ কিন্তু ডিমান্ড সেম না। তো আমাদের সোর্স থেকে যদি ডাইরেক্ট আমি সাপ্লাই দিতে চাই তাহলে ইউনিফর্ম প্রেসার মেনটেন করে, এখানে দেখো আমি ডাইরেক্ট সিস্টেমের জন্য কিন্তু অবভিয়াসলি আমার সাফিসিয়েন্ট প্রেসার লাগবে। উইদাউট সাফিসিয়েন্ট প্রেসার তুমি কিন্তু সাপ্লাই দিতে পারবে না। এন্ড দ্যাটস আমরা হলো মেইনলি একটা স্টোরেজ ট্যাঙ্কের মাধ্যমে গ্র্যাভিটেশনাল ফ্লোতে আমরা ইনডাইরেক্ট সিস্টেমটা চুজ করে থাকি ফর রেসিডেন্সিয়াল বিল্ডিং। ঠিক আছে? এটা হলো আমাদের ফ্রেশ ওয়াটার সাপ্লাই সিস্টেম চলে গেল। তোমরা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ ডিটেলস এটা আরো পড়বা। এখন যেটা দেখবো ড্রেনেজ সিস্টেম। ড্রেনেজ সিস্টেমে অলরেডি আমরা বলেছি আমরা ওয়েস্ট ওয়াটারটা ক্যারি করে নিয়ে যাব। দ্যাট মিন্স আমাদের কিচেন, আমাদের ওয়াশরুম, টয়লেট থেকে যে আমাদের আনওয়ান্টেড যে ওয়াটার গুলো আছে সেগুলাকে হলো আমরা এখন ক্যারি করে নিয়ে যাব। তাহলে এটাকে বলে থাকি ড্রেনেজ সিস্টেম। এন্ড এটারও আবার দুইটা প্রসেস আছে অথবা দুই টাইপের ড্রেনেজ সিস্টেম আছে, লাইক হলো স্যানিটারি ড্রেনেজ সিস্টেম আর স্টর্ম ড্রেনেজ সিস্টেম। এখন ড্রেনেজ সিস্টেম দ্বারাই বোঝাচ্ছে কিন্তু তোমার ওয়েস্ট ওয়াটার কালেক্ট করবে। এখন এই ওয়েস্ট ওয়াটারটা আসতে পারে, দেখা যাচ্ছে আমাদের ল্যাট্রিন থেকে আসতে পারে অথবা আমাদের কিচেন থেকে আসতে পারে, অথবা দেখা যাচ্ছে আমাদের ছাদের রূপে অনেক সময় দেখবা যে তুমি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানিটা এখানে এই ফিগারটা দেখো, এই বৃষ্টির পানিটা এরকম দেখা যাচ্ছে স্লোপ আকারে কিন্তু নিচে একটা পড়ে যায়, নিচে পড়ার একটা সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, একটা কন্ডুইট থাকে, এই কন্ডুইটের ভিতর দিয়ে পানি পড়ে এবং পানি পড়ে আমরা কালেক্ট করি। এবং এই টোটাল সিস্টেমটাকেও বলা হয় কিন্তু ড্রেনেজ সিস্টেম, কারণ এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ওয়েস্ট ওয়াটার। এখন তোমার ওয়াশরুমের যে ওয়েস্ট ওয়াটার আর স্টর্মের ওয়েস্ট ওয়াটার, দুইটা যদি আমরা ট্রিটমেন্ট করতে চাই কোনটা ট্রিটমেন্ট বেশি লাগবে বলো তো? ওয়াশরুমের ওয়েস্ট ওয়াটারটা। ওয়াশরুমেরটাই কিন্তু, কারণ ওইটা বেশি পলিউটেড আর কন্টামিনেটেড বেশি কম্পেয়ার টু আমাদের স্টোম ওয়াটার। তো এই কারণে হলো আমরা দুইটা টাইপসের ড্রেনেজ সিস্টেম করে থাকি।
একটা হলো স্টর্ম ওয়াটার, যেটা আমাদের রেইন ওয়াটার কালেক্ট করবে। আর একটা হলো স্যানিটারি ড্রেনেজ, যেটা আমাদের কিনা কিচেন, শাওয়ার, এইখান থেকে হলো ওয়াটারটা কালেক্ট করবে। এন্ড এটার ভিতর দেখো এই যে কি কি আছে, আমাদের সিঙ্ক থাকতে পারে, টাব থাকতে পারে, শাওয়ার থাকতে পারে, ল্যাবরেটরিজ থাকতে পারে। ল্যাবরেটরিজ কি, কেউ একজন বলো তো, হোয়াট ইজ ল্যাবরেটরিজ? ম্যাম ল্যাবরেটরি থেকে যে বর্জ্যগুলো হয় ওগুলো। না না না, এটা কিন্তু এক্সেসরিজ। আমরা কিন্তু এই যে দেখো, দ্য সিস্টেম দ্যাট ড্রেইনস ওয়াটার ফ্রম ল্যাবরেটরিজ। হোয়াট ইজ ল্যাবরেটরিজ? আইডিয়া আছে? আচ্ছা, আমরা এটা ফিগারটা দেখবো। এটা হলো বেসিন। আল্ট্রা মডার্ন যে বেসিন গুলো আছে সেগুলোকে আমরা অন কাইন্ড অফ ল্যাবরেটরিজও কিন্তু বলতে পারি, ঠিক আছে? তো এইসব জায়গা থেকে যদি ওয়াটার, ড্রেইন ওয়াটার ক্যারি করে নিয়ে আসছে যে সিস্টেমটা, সেটাকে আমরা বলবো হলো ড্রেনেজ সিস্টেম, স্যানিটারি ড্রেনেজ সিস্টেম। এন্ড এগুলা কি কি কম্পোনেন্ট হতে পারে দেখো। হাউস সোয়ার, সোয়ার দ্বারা বোঝাচ্ছে হলো আমাদের বাথরুমের অথবা টয়লেটের যে ওয়াটারটা ক্যারি করে নিয়ে আসতেছে, যে কন্ডুইট, কন্ডুইট ওর পাইপ, সেটাকে বলা হলো সোয়ার। খেয়াল রাখবা, সোয়ের, সোয়ারেজ, আর হলো আরেকটা ছিল সালেজ। আমি একটু লিখে দিই, এই তিনটা টার্ম একটু খেয়াল রাখবো। সোয়ের, সালেজ, ঠিক আছে? এই কয়েকটা জিনিসে হলো আমাদের সব হলো ওয়েস্ট ওয়াটারটা কালেক্ট করে নিয়ে আসতেছে, আর সোয়েরটা হলো আমাদের কন্ডুইট। আর হাউস ড্রেন, এটা তো বুঝতেই পারতেছে, আমাদের সুয়েটটা যখন ড্রেনে যে পড়বে, একটা বড় ম্যানহোলের মতো থাকে, যেটাকে আমরা বলতেছি হাউস ড্রেন। এছাড়া ভেন্ট স্ট্যাক থাকে, দেখবা যে ওয়াশরুমে এরকম টাইপের পাইপ থাকে, যেটা কিনা আমাদের অডর গুলাকে জাস্ট বাইরের দিকে নিয়ে যাওয়ার জন্য ভেন্ট স্ট্যাক, এটা হলো ওয়ান কাইন্ড অফ একটা পাইপ, ঠিক আছে? আর এছাড়া হলো আমাদের ফিক্সচার, ট্র্যাপ এবং ফিক্সচার তো থাকতেই পারে। ফিক্সচার কি অলরেডি আমি তোমাদের বলছি। এই ফিগারটা দেখো, এটা আমরা দেখলে বুঝতে পারবো। এটা হলো আমাদের ফিক্সচার, এইগুলা হলো ফিক্সচার। এই ফিক্সচার গুলো এক একটা কন্ডুইটের সাথে কানেক্টেড, এটাকে বলা হলো সুয়ের, ঠিক আছে? এই যে এইগুলো সুয়ের। এই সুয়েরটা যে লাস্টে যে দেখো এরকম একটা বড় হলো হাউস ড্রেন থাকে, এই হাউস ড্রেনের সাথে কানেক্টেড, এই যে হাউস ড্রেন বলতেছে কানেক্ট হচ্ছে, এখানে হলো সবগুলা পানি এসে পড়ছে। হাউস ড্রেনটা হলো লাস্টে যে হলো বড় একটা হলো আমাদের, আচ্ছা এটা পুরাটাকে কিন্তু তুমি সুয়ার বলতে পারবে না, এই কন্ডুইট গুলাকে বলা হলো সুয়ার, যেটা কিনা আমাদের ওয়েস্ট ক্যারি করতেছে। এন্ড হাউস ড্রেনে যে ওয়েস্টের একটা বড় ম্যানহোলের ভিতর যে পড়তেছে, সেটাকে আমরা বলি হলো হাউস সুয়ার। এটা কিন্তু আমাদের ড্রেনেজ ওয়াটার, এটাকে অনেক সময় ম্যানহোলও বলা হয়। আর সিমিলার ওয়েতে দেখো, আমাদের এই পাশে আছে রুফ থেকে পড়তেছে, আমাদের সারফেস ওয়াটার আসতে পারে, অথবা আমাদের রাস্তাঘাটে যেই যে পানিগুলা আছে সেগুলা একটা সার্টেন টাইমে যে ম্যানহোলের ভিতর যে পড়ে, সেটাকে আমরা বলি হলো স্টর্ম ওয়্যার। এখন আমাকে একটু বলো তো, বাংলাদেশে এই হাউস ওয়্যার আর হলো স্টর্ম ওয়্যার দুইটা কি আলাদা ভাবে করা হয় নাকি একসাথে? সাথেই থাকে। একসাথেই কিন্তু থাকে, এটা কিন্তু সেপারেট করা হয় না। বাট ইন জেনারেল প্র্যাকটিসে যদি আলাদা থাকে, তাহলে তোমার দেখবা যে এইটার ট্রিটমেন্ট করতে যতটা কস্ট হবে, এটা ট্রিটমেন্ট করতে তার বেশি অ্যামাউন্টে কস্ট হবে। দুইটা একসাথে করা যায়, করা হওয়াতে দেখা যাচ্ছে যে আমাদের কিছু ফ্রেশ ওয়াটারও আবার ওয়েস্ট ওয়াটারের সাথে মিক্সড হয়ে আমাদের ওয়েস্ট হয়ে যাচ্ছে আর কন্টামিনেটেড হয়ে যাচ্ছে। তাহলে এই টোটাল সিস্টেমটাকে আমরা বলে থাকি হলো ড্রেনেজ সিস্টেম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, এটা আমি একটু বলতে ভুলে গিয়েছিলাম। সেটা হলো দেখো, সাম্প পাম্প। সাম্প পাম্পটা হলো আমাদের এই যে প্রত্যেকটা ফ্লোর থেকে পানি এসে আমাদের দেখা যাচ্ছে যেটা বেসমেন্ট থাকে, বেসমেন্টে আমরা একটা পিট ক্রিয়েট করে থাকি, এবং পিটে এসে হলো সব আমাদের ওয়েস্ট ওয়াটারটা এসে পড়ে। এন্ড এখানে হলো তোমার একটা পাম্প থাকে। তো তোমার যত
যখন সব ওয়াটার এসে পড়বে পাম্পটা তখন এটা মেকানিক্যাল ওয়েতে অপারেট হওয়া শুরু করে দেয়, এবং অপারেট হলে এখানে দেখা যাচ্ছে আউটার একটা সার্ভিস থাকে, এবং এই পানিটা হলো তোমার বাইরের দিকে সে বের করে দেয়। তাহলে প্রতিটা ফ্লোর থেকে পানি গ্রাউন্ডে সারফেসে অথবা গ্রাউন্ড একটা লেভেলে এসে পড়তেছে, এন্ড এটার ভিতরে কিন্তু তোমাদের পাম্প থাকে। তো এই পাম্পের পানিটা বাইরের দিকে এসে দেন তারপর হলো হাউস ওয়্যারের সাথে কানেক্টেড হচ্ছে। ঠিক আছে, আমি তোমাদেরকে একটু দেখাই সাম্প পাম্পের ফিগারটা, তাহলে বুঝতে পারবো। এই যে দেখো, এই যে এটা হলো আমাদের বেসমেন্ট, এখানে আমরা একটা পিট তৈরি করে থাকি, এবং পিটে এই যে গ্রিন কালার যেটা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের একটা পাম্প। আর এখানে দেখো পাম্পটা এই দিক দিয়ে হলো আমাদের পানি এসে পড়তেছে। ঠিক আছে, পানি এসে পড়বে, তো পানি এসে পড়ার সাথে সাথে আমাদের পাম্পটা অপারেট হয়ে যাবে আস্তে আস্তে, এই দিক দিয়ে হলো পানিটা আবার বের হয়ে যাবে, বের হয়ে আমাদের হলো সুয়ার, যেটা ড্রেনেজ সুয়ার আছে সেই সুয়ারের ভিতর দিয়ে বের হয়ে যাবে। এই ফিগারটা দেখো এই কিভাবে অপারেট। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের মেইনলি ড্রেনেজ সিস্টেম। এখন ড্রেনেজ সিস্টেমটা কেন, রিকোয়ারমেন্ট কি কি, এটা ফার্স্ট যে রিকোয়ারমেন্ট তোমার যে ফিক্সচার গুলো আছে সেগুলা যাতে লিকিং না হয়, ডিউরেবল যাতে হয় সেটা খেয়াল রাখতে হবে। এন্ড তুমি যখন জয়েন্ট দিবা, এইটা একটা পাইপ, এটা একটা পাইপ, আমি পাইপ কখনো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু জয়েন্ট দিতে পারবো না। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে জয়েন্ট কেন দেওয়া যাবে না, আমাকে কেউ একজন বলো, কেন আমরা মানে ফরবিট করতেছি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে জয়েন্ট? ফ্লো রেস্ট্রিকশনটা অনেক বেশি হবে। হ্যাঁ, আমাদের যে ফ্রিকশনাল যে লসটা আছে, এই যে দেখো ফ্লোটা এরকম হচ্ছে, বাট যখনই একটা ডিস্টারবেন্স পাচ্ছে তখন আমাদের ফ্লোটা কিন্তু আর ইউনিফর্ম থাকবে না, তখন আমাদের লস বেড়ে যাবে। তো আমাদের যখন জয়েন্ট দিব তখন আমাদের ইউনিফর্ম যাতে জয়েন্টটা থাকে সেটা একটু মেনটেন করতে হবে। আমাদের অ্যাঙ্গেলটা কখনো 90 ডিগ্রি হতে হবে না, এই যে এখানে লেখা আছে অ্যাব্রাপ্ট চেঞ্জ আনা যাবে না, অ্যাভয়েড। আর দুইটা অ্যাঙ্গেল এই যে যখন জয়েন দিচ্ছে আমাদের এটা 90 ডিগ্রি হওয়া যাবে না, আমরা 45 ডিগ্রি লেস কখনো করবো না, এন্ড ইউনিফর্মলি আমাদের জয়েন্টটা করতে হবে। ঠিক আছে, আর এখানে দেখো আমাদের পাইপ যেগুলো আছে সেগুলো ডিরেক্ট আর সিম্পল হতে হবে, এবং এটা কিন্তু স্ট্রেট হতে হবে। আমরা এরকম করাগেটেড কোনো পাইপ দিতে পারবো না, আমাদের স্ট্রেট লাইনের পাইপ হতে হবে। ঠিক আছে, যাতে ইউনিফর্ম ফ্লো হয়, ফ্রিকশনাল লস যাতে কম। তাহলে এই ছিল মোটামুটি আমাদের প্লাম্বিং সিস্টেম। এখানে যতটুকু ইম্পর্টেন্ট এই যে কোনটা কোন টাইপের ভিতর পড়তেছে সেটা একটু ইম্পর্টেন্ট ছিল। এটা তোমরা থার্ড ইয়ারে গেলে আরো হয়তো ডিটেলস এ জানতে পারবা। আর এখানে আরেকটা জিনিস আমি তোমাদের বলেছিলাম, বেঞ্চ স্ট্যাক, এটা কি দেখছো কখনো? যদি দেখে না থাকো আমি তোমাদের একটু স্পিকারে দেখাই। বেঞ্চ স্ট্যাকটা হলো এই যে এটা দেখো, এটা হলো আমাদের ওয়াশরুম। এই ওয়াশরুমে এখানে আমাদের এরকম হলো একটা পাইপের মতো থাকে, এই পাইপটাকে আমরা বলে থাকি হলো বেঞ্চ স্টক। এই যে এটাতে দেখলে বুঝতে পারবো, এই দেখো, ঠিক আছে? এটা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের অর্ডার যেগুলো আছে বাইরের দিকে যাতে বের করে দিতে হেল্প করে, এই কারণে আমরা ওই টাইপের পাইপটা ইউজ করে থাকি। ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে মসকিউটোস আর ফ্লাইস এর একটা প্রবলেম হতে পারে, এই কারণে মাছি টাছি যাতে ইনসার্ট না করতে পারে ওয়াশরুমের ভিতর, সেক্ষেত্রে আমাদের ডেন্টিস্টটা আমরা প্রোভাইড করতে পারি। তাহলে এই ছিল মোটামুটি প্লাম্বিং সিস্টেমটা। আর তোমাদের অলরেডি বললা যে আমরা পেইন্টে কিছু পোর্শন, দ্যাট মিন্স আমরা হোয়াইট ওয়াশ পর্যন্ত কিছু করেছিলাম। এখন বিল্ডিং ফিনিশের ভিতর আমরা আরো যদি ফার্দার ইমপ্রুভমেন্ট করতে চাই তাহলে আমরা পেইন্ট করতে পারি। পেইন্টটা করা হয় যাতে আমাদের সারফেসটা ডাইরেক্ট এনভায়রনমেন্টের কন্ট্যাক্টে যাতে না আসে, সেক্ষেত্রে আমরা কিন্তু পেইন্ট করতে পারি। এবং পেইন্টের হলো কিছু টাইপ আছে, তো আমি তোমাদের দেখাচ্ছি। এই যে সাথে নেই, আচ্ছা একটু ওয়েট করো তোমরা, স্লাইড ওপেন করে নি।
এটা হলো মেইনলি আমাদের স্লাইড ছিল যে আমরা কেন পেইন্টটা করব বিল্ডিং এ, অথবা পেইন্ট করার মেইন অবজেক্টিভস আর রিকোয়ারমেন্ট কি। এটা মেইনলি করা হয় হলো আমাদের আউটার সারফেসে আমরা একটা কোটিং প্রোভাইড করি। এই কোটিংটা হলো তোমার দেখা যাচ্ছে ডিসকাস অথবা ফ্লুইড ম্যাটেরিয়াল দিয়ে আমরা কোটিংটা করি, এবং এটা কনক্রিট, মেটাল অথবা টিম্বার সারফেসে করতে পারি। মেইন পারপাসটা হলো আমাদের প্রোটেকশন ফ্রম ওয়েদার, আর সেকেন্ড পারপাস হলো আমাদের অ্যাপিয়ারেন্স। এটা অলরেডি জানো আমরা কেন বিল্ডিং ফিনিশেস করতেছি, দুইটাই পারপাস, একটা প্রোটেকশন দিবে আর একটা অ্যাপিয়ারেন্স দিবে। আর গুড পেইন্টের তো ক্যারেক্টারিস্টিক্স হলো আমাদের অবভিয়াসলি এটা ইকোনমিক্যাল হতে হবে, এন্ড এটা ডিউরেবল যাতে হয় সেটা দেখতে হবে। কেমিক্যালি ইনঅ্যাক্টিভ হতে হবে, যাতে কোনো প্রকার কেমিক্যাল রিয়াকশন যাতে না হয়ে যায়, আর ক্র্যাক ফর্ম যাতে না করে সেটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এন্ড এখানে আমাদের বিভিন্ন টাইপস আছে, এই টাইপস এর বেসিসে আবার অনেকগুলো কম্পোনেন্ট আছে পেইন্টের, যে কোন কোন কম্পোনেন্ট, ড্রায়ার হতে পারে, পিগমেন্ট হতে পারে, বেস হতে পারে, বিকেলে আবার ডিফারেন্ট টাইপের আমরা পেইন্ট ইউজ করতে পারি, আবার সলভেন্ট হিসেবে আমরা টার্পেন্টাইন অথবা নেপথা ইউজ করতে পারি। তো আমরা টাইপসে চলে যাব, সেটা একটু দেখো। আমরা অ্যালুমিনিয়াম ইউজ করতে পারি, তাহলে ওই টাইপের পেইন্ট আমরা অ্যালুমিনিয়াম পেইন্ট বলবো। এটার মেইন রিজনটা হলো আমাদের হিট রেজিস্ট্যান্স আর হিট কন্ট্রোলে হেল্প করবে। আর অ্যান্টি করাসিভ হিসেবে আমরা পেইন্ট করতে পারি, যেটা মেইন পারপাসটা থাকবে হলো আমাদের করেশন রিডাকশনের, লাইক জিঙ্কের আমরা প্রলেপ দিতে পারি অথবা লেডের প্রলেপ দিতে পারি। আর অ্যাসবেস্টস পেইন্ট ইউজ করতে পারি, যেটা কিনা আমাদের এক্সপোজ করতেছে অ্যাসিডিক গ্যাস আর স্টেমে, আমাদের যে কোনো সারফেসে আমরা এটা ইউজ করতে পারি। আর বিটুমিনাস পেইন্ট যেটা আছে সেটা তোমরা দেখেই আসছো, রাস্তাঘাটে আমরা এই পেইন্টটা ইউজ করে থাকি, বিটুমিনাস। আর ইমালশন পেইন্টটা হলো আমাদের এক্সেসিভ অ্যামাউন্টে যদি অ্যালকালি রেজিস্ট্যান্স প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা ইমালশন পেইন্টটা করে থাকি। আর এনামেল পেইন্টটা হলো আমাদের জিঙ্ক হোয়াইট আর লেড হোয়াইটের একটা স্মুথ লেয়ার। এগুলো হলো আমরা এই টাইপের পেইন্ট গুলো করে থাকি। আর এখানে তোমাদের হলো পেইন্টের কিছু মানে ক্র্যাক ফর্ম করলে অথবা ফেইল যদি করে যায় তাহলে কি কি ডিফেক্ট হতে পারে সেটা দেওয়া আছে। লাইক হলো ব্লিস্টারিং, ব্লিস্টারিং এই সবগুলা নেটে সার্চ দিলেই ফিগার দেখতে পাবা ভালো মতো। লাইক ব্লিস্টারিং যদি আমি একটা একটু দেখাই, এই যে দেখো এরকম হলো ব্লিস্টার টাইপের ফর্ম করে যাবে, ঠিক আছে। এটাকে বলা হলো ব্লিস্টারিং ডিফেক্ট। পেইন্ট করেছে এরকম ব্লিস্টার ফর্ম করে যাচ্ছে। এটা ম্যাম করার এটা কেন রিজন হয়? হলো আমাদের ভিতরে যদি এয়ার বাবল জেনারেট হয়ে থাকে অথবা এয়ার গ্যাপ যদি থেকে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে অনেক সময় এরকম ব্লিস্টারিং হতে পারে, ঠিক আছে। তো এই কারণে কিন্তু আমাদের ফার্স্টে কিন্তু হোয়াইট ওয়াশ করে নেওয়া হয়। আমরা হোয়াইট ওয়াশ করে দেন তারপর আমরা ভালো মতো পেইন্ট করি। কিন্তু অনেক সময় যদি তুমি হোয়াইট ওয়াশ না করে যদি ডাইরেক্ট সারফেসে অ্যাপ্লাই করে ফেলো, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এয়ার গ্যাপ থেকে যাচ্ছে অথবা এয়ার এনট্র্যাপ হয়ে যাচ্ছে, দেন আলটিমেটলি দেখবা যে এরকম বাবল জেনারেট হয়ে যাচ্ছে। ম্যাম বলো। ম্যাম অনেক সময় তো হোয়াইট ওয়াশ করে পেন্টিং করার পরেও এরকম দেখা যায় ম্যাম, তখন কেন হয়? ওটাই তো বললাম যে আমাদের এটার ভিতরেই যে তুমি যখন পেইন্ট করছো আমাদের সারফেস একটা কোটিং তৈরি হচ্ছে না, এখন ওই কোটিং তৈরির ভিতরে হলো তোমার এয়ার এনট্র্যাপড হয়ে থাকতেছে, সরি। তো ওই এয়ার এন্ট্রাকশনের কারণে হলো আমাদের ব্লিস্টারিং হচ্ছে অথবা এরকম এয়ার বাবল জেনারেট হচ্ছে। এটাই হলো মেইন পারপাস, রিজন, ঠিক আছে। তারপর অনেক সময় দেখা যাচ্ছে যে ট্যাগিং হতে পারে, তারপর ফেডিং হতে পারে। তাহলে তোমরা এগুলা নেটে সার্চ দিলেই মানে ডিফারেন্ট টাইপের ফিগার পাবা এবং দেখলেই বুঝতে পারবা যে এগুলা কেন হয়, মেইন রিজন। একটু তোমাদের ম্যানুয়ালটাতে দেখো, এই যে আমাদের টাইপসটা দেওয়া আছে।
আর প্রতিটা পেইন্টের কিন্তু আমরা ডিফারেন্ট ওয়েতে কোনটা কেন করা হয় সেটা দেখলাম। আর সিমেন্ট বেস পেইন্ট হলো আমরা অনেক সময় দেখা যাচ্ছে সিমেন্টের একটা লেয়ারই প্রোভাইড করে দিই, লাইক মর্টার টাইপের, এক্সট্রা ভাবে আর পেইন্ট না করে, লাইক সিমেন্ট পেস্ট স্প্রে করে দিতে পারি, ঠিক আছে। আর অনেক সময় দেখা যাচ্ছে ভার্নিশও করা হয়, এটাও ওয়ান কাইন্ড অফ বিল্ডিং সার্ভিস। ভার্নিশটা আমরা হলো উডের যে সারফেস গুলো আছে, টিম্বার, সেই ক্ষেত্রে করি। এটা হলো আমাদের একটা ট্রান্সপারেন্ট গ্লোসি ফিল্ম একটা সারফেস প্রোভাইড করতেছে, লাইক একটা কাঠের জিনিস তুমি অনেকদিন ইউজ করলে দেখবা যে একটা কালচে ভাব চলে আসতেছে অথবা একটা পুরাতন ভাব চলে আসতেছে। তো এটাকে রিফার্নিশ করার জন্য আমরা ভার্নিশটা করে থাকি, ঠিক আছে। দেখবা যে ডোর, উইন্ডো অথবা ফ্লোরে আমরা ভার্নিশটা করে থাকি। আর এই ভার্নিশ করার জন্য মেইনলি আমরা ডিফারেন্ট টাইপের ভার্নিশ ইউজ করে থাকি, লাইক অয়েল ইউজ করা হয়, স্পার ভার্নিশ, ফ্ল্যাট ভার্নিশ, অ্যাসফাল্ট আর স্পিড ভার্নিশ। স্পিড তো বুঝতেই পারতেছে, অ্যালকোহলের একটা মিক্সচার। দেখবা যে বাসা বাড়িতে বিভিন্ন সময় কাঠের যখন ভার্নিশ করা হয়, স্পিডটা আমরা প্রোভাইড করে থাকি। আর অয়েল ভার্নিশটাও সেম। আর অ্যাসফাল্ট ভার্নিশটা হলে এখানে আমরা বিটুমিন ইউজ করে থাকি। অ্যাসফাল্ট মিক্সচার আর বিটুমিন, এটা ব্ল্যাক টাইপের একটা ভার্নিশ তোমাকে প্রোভাইড করতে, ঠিক আছে। এগুলা হলো সব কিন্তু একটা রেজিনাস ম্যাটেরিয়াল, যে রেজিনাস ম্যাটেরিয়াল গুলা কিন্তু এই যে দেখো এখানে লেখাই আছে কিন্তু, ভার্নিশ ইজ এ ক্লিয়ার পেল সলিউশন, একটা পেল সলিউশন অফ এ রেজিনাস সাবস্টেন্স, যেটা কিনা ডিজলভ থাকবে অয়েলে, টারপেন্টাইন আর অ্যালকোহলে, এগুলাতে কিন্তু ডিজলভ। এবং এই সলিউশনটা হলো তুমি যখন একটা সারফেসে প্রোভাইড করবা, এটা যখন ড্রাই হবে তখন হলো আমাদের এরকম একটা গ্লোসি ফর্ম দিবে এবং একটা রিফার্নিশ হয়ে যাচ্ছে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের বিল্ডিং ফিনিশেস এন্ড বিল্ডিং সার্ভিসেস। তোমাদের মোটামুটি সিলেবাস আই থিঙ্ক সবার দুইটা সেকশনেরই তাহলে কমপ্লিট হয়ে গেছে। যে যদি কারো মিসিং থেকে থাকে, যে পেইন্টিং সবই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আমি তাহলে রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।